তার পেটের আকৃতি এমনই হয়েছে যে তাকে একজন গর্ভবতী মহিলার মতো দেখাচ্ছে। কিন্তু এ কিভাবে সম্ভব যখন কোনো ছেলে আমাকে স্পর্শই করেনি? তার দুর্বল শরীর নিয়ে শত চেষ্টা করেও চাদর মুড়ি দেওয়া লোকটাকে আটকাতে পারে না। এরকম একটা কাণ্ড করে বসে আছে, তখন বলছে এই অবৈধ বাচ্চাকে আমার নাম দিতে হবে। অমৃতা, তুমি শুনছো আমার কথা? কি আমার পেটের এমন অবস্থা কি করে হলো? আমার পেট হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে? সদ্য 18 পেরোনো অমৃতার সোহম চ্যাটার্জির সাথে বিয়ে হয় এবং বিয়ের পরপরই সোহম কলকাতা চলে যায়। কিন্তু সকালে যখন অমৃতা চোখ খোলে তখন সে তার পেটের আকৃতি দেখে রীতিমতো চমকে যায়। তার পেটের আকৃতি এমনই হয়েছে যে তাকে একজন গর্ভবতী মহিলার মতো দেখাচ্ছে। আরে বোন, তুমি তো বেশ সুপার ফাস্ট সব কাজ করছো দেখছি। গতকালই তোমার বিয়ে হলো আর আজই তুমি গর্ভবতী হয়ে গেলে। বাহ! না, এ কখনোই সম্ভব নয়। আমি কিভাবে গর্ভবতী হব? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আহারে, আমি বলি কি, তোমার ছোট্ট মনের ওপর এত বেশি চাপ দিও না বোন। যাই হোক, মা তোমার ভালোই করেছেন। তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমার মা তোমাকে এমন একটা ওষুধ দিয়েছিল যেটা খেয়ে তুমি এরকম মোটা আর কুৎসিত হয়ে গেছো। আর তোমার গর্ভবতী হওয়ার জন্য যে কত আগে থেকেই কত মানুষের পরিশ্রম মিশে আছে তা কি আর তুমি জানো? কিন্তু এ কিভাবে সম্ভব যখন কোনো ছেলে আমাকে স্পর্শই করেনি? তখন আমি কেমন করেই বা গর্ভবতী হতে পারি? বোন মনানের কথা অমৃতা কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তাই সে তড়িঘড়ি ডাক্তারের কাছে গেল। কিন্তু সেখানে ডাক্তার তাকে যা বলল তা শুনে সে রীতিমতো চমকে গেল। অমৃতা, তুমি শুনছো আমার কথা? তুমি মা হতে চলেছ অমৃতা। ডাক্তারের কথাগুলো শোনা মাত্রই 18 বছর বয়সী অমৃতার দুর্বল চোখ দুটো খুলে গেল। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা অমৃতা বুঝতে পারছিল না কিভাবে সে গর্ভবতী হতে পারে। অমৃতা যতটা হতবাক, তার বাবাও ততটাই স্তম্ভিত হলেন। ডাক্তারের কথা শুনে তিনি অমৃতার ওপর প্রচন্ড রেগে গেলেন। ওর মতো কুৎসিত মেয়েকে কেউ বিয়ে করতে রাজি ছিল না। শুধুমাত্র আমার এই প্রতিপত্তি দেখে চ্যাটার্জি পরিবার তোকে তাদের ঘরের বউ করতে রাজি হয়েছিল। আর আর তুই কিনা আমার সমস্ত মান সম্মান আজ ধুলোয় মিলিয়ে দিলি। গতকালই তো তোর বিয়ে হয়েছে আর আজ এসে তুই জানাচ্ছিস তুই গর্ভবতী। সোহম তো বিয়ের পরেই দিল্লি চলে গিয়েছিল, তাহলে এসব কি করে সম্ভব হলো? বিয়ের আগে কি তাহলে তোর সঙ্গে সোহমের দেখা হয়েছিল? না বাবা, আমি গতকালই প্রথম সোহমকে দেখেছি এবং সে আমার দিকে তাকায় পর্যন্ত নি। আমাকে স্পর্শ করার কথা তো আসেই না। নির্লজ্জ কোথাকার! তাহলে কোথা থেকে এমন কাণ্ড ঘটেছে শুনি? তুই মোটা হওয়ার জন্য আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, এবং এখন আমি আবারই নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। যদি সোহম আর ওর পরিবার এই খবরটা জানতে পারে তাহলে আমি তাদের কি উত্তর দেব? আমি কিছু ভুল করিনি বাবা। আমি বুঝতে পারছি না কিভাবে এইসব হয়েছে। গত 4 মাস ধরে এসব নোংরামি চলছে আর তুই এখন আমাকে এসব বলতে এসেছিস? সত্যি করে বল এটা কার পাপ? অনেক কষ্টে আমরা এই বিপদ থেকে উদ্ধার পেয়েছি, এখন আবার তোর জন্য নতুন করে বিপদে পড়তে চাই না। বাবার এই কথাগুলো শুনে অমৃতা অঝোর ধারায় কাঁদতে শুরু করে। বাবা, তুমি বিশ্বাস করো বাবা, গত 4 মাসে আমি ঘর থেকেও কোথাও বের হইনি। আর ঠিক তখনই অমৃতার বাবার ফোনে সোহমের দাদুর ফোন আসে। কিছু মনে করো না, আমি অমৃতার গর্ভাবস্থার কথা জানতে পেরেছি। তুমি চিন্তা করো না, এই সন্তান সোহমের পিতৃ পরিচয়ই বড় হবে, সেই দায়িত্ব আমার। আমি কোনো অবস্থাতেই সোহম আর অমৃতার ডিভোর্স হতে দেব না। সোহমের দাদু সেই সময় অমৃতার বাবাকে পরামর্শ দেয় অমৃতার ডেলিভারি হওয়া পর্যন্ত সে তার বাবার বাড়িতেই যেন থাকে। তা হলেই একমাত্র এই খবর গোপন রাখা সম্ভব। আর সোহমও আগামী 5 মাস কলকাতাতে থাকবে। কাজে সোহমের থেকেও বিষয়টা লুকিয়ে রাখা যাবে। অমৃতার বাবাও ঠিক তাই করলেন যেভাবে সোহমের দাদু তাকে বলেছিলেন। কিন্তু অমৃতার বাবা প্রদ্যুৎ কিছুতেই বুঝতে পারলেন না
কিভাবে সোহমের দাদু এই গর্ভাবস্থার কথা জানতে পারলেন এবং তাকে কেনই বা বললেন যে অমৃতার গর্ভে বড় হওয়া নিষ্পাপ এই শিশুটির নাম সোহমের নামেই হবে। পরের দিন অমৃতার বাবা বাড়িতে লাগানো সমস্ত সিসিটিভি ক্যামেরা থেকে গত 5 মাসের ফুটেজ থেকে সত্যিটা জানতে পেরে রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন। তার মানে অমৃতা সত্যি কথা বলছিল? সত্যি তো, গত 5 মাসে কোনো ছেলে এ বাড়িতে আসেনি, অমৃতাও বাড়ির বাইরে যায়নি। অমৃতার গর্ভাবস্থার খবরটা তার বাবার জন্যই গোপন রাখা সম্ভব হয়েছিল। অমৃতা তার গর্ভাবস্থায় প্রায় সবকিছুই ভুলে গিয়েছিল। কারোর সাথে দেখা করতো না, না কারোর সঙ্গে কথা বলতো। এমন অবস্থায় একদিন অমৃতা তার বাড়ির বাইরের বাগানে পাইপ দিয়ে গাছে জল দিচ্ছিল। হঠাৎই পায়ের তলায় কিছু একটা নড়াচড়া অনুভব করলো সে। কিছু বোঝার আগেই তার বাড়ির প্রধান ফটক থেকে একটা স্পোর্টস বাইক এসে ঢুকলো। এই ছেলেটিকে দেখেই অমৃতার মনে ভয় আর উত্তেজনা শুরু হলো। তার হার্টবিট প্রবল বেড়ে গেল। এই ছেলেটি অন্য কেউ নয়, অমৃতার স্বামী সোহম চ্যাটার্জি। তুমি কিন্তু তোমার তো 5 মাস পরে আসার কথা ছিল, তাই না? সোহমকে নিজের সামনে দেখে ভয়ে আতঙ্কে অমৃতার হার্টবিট বেড়ে গেল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সোহম ঘৃণা ভরা চোখে এক দৃষ্টিতে অমৃতার দিকে তাকিয়ে রয়েছে। দীর্ঘ সময়ের নিস্তব্ধতা ভেঙে সে বলল, নির্লজ্জতার সীমা তো ছাড়িয়ে গেছো দেখছি। উল্টে তুমি কিনা আমাকে প্রশ্ন করছো। অমৃতাকে দেখে সোহম রাগে দুঃখে তার ঠোঁট দুটো চেপে রইল আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাটিতে থুতু ফেলে নিজের রাগের প্রকাশ ঘটালো। সোহমের এই রূপ দেখে হঠাৎ করেই অমৃতা ক্লান্তি বোধ করে। সে যেন তার নিজের পায়ে আর দাঁড়াতে পারছে না, তার নিজেকেই এখন একটা মস্ত বোঝা বলে মনে হচ্ছে। ঠিক সেই সময়ে অমৃতার বাবা প্রদ্যুতের গাড়ি এসে ব্রেক কষে বাড়ির দালানে। প্রদ্যুৎ দ্রুত গাড়ি থেকে নেমে সোহমের কাছে এলেন। এসে গেছো বাবা? তুমি এমন হঠাৎ করে জানালে যে তুমি আসছো। কলেজে কি ছুটি শুরু হয়েছে? 4টে মাস পরে এসেছি, তাই বলে এমন করে আপনার জামাইকে আদর আপ্যায়ন করবেন? আচ্ছা, দেখে যা মনে হচ্ছে এখানে তো অনেক কিছুই বদলে গেছে। সোহম অমৃতার স্ফীত পেটের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই নিজের পকেট থেকে একটা রামের বোতল বের করে মুখে কিছুটা ঢালল। বাড়িতে আসার পর থেকেই তার চোখ অমৃতার পেটের দিকেই ছিল। অগোছালো পরিবেশটাকে একটু ঠিক করার জন্য প্রদ্যুৎ সোহমকে বললেন, এসো সোহম, এসো এসো, আমরা বরং ভিতরে গিয়ে কথা বলি। দেখো সোহম, তুমি যদি এই সম্পর্ক রাখতে না চাও আমি কিছু মনে করব না, আমি বুঝতে পারছি। কথাটা শুনে সোহম চিৎকার করে উঠল। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আমার বড় দাদা ভাই কি করে বুঝতে পারবে বলুন? জোর করে একটা মোটা আলুর বস্তার মতো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে গেল। তারপর যখন জানলো ওই মেয়ের চরিত্রেও কোনো ঠিক ঠিকানা নেই, এরকম একটা কাণ্ড করে বসে আছে, তখন বলছে এই অবৈধ বাচ্চাকে আমার নাম দিতে হবে। আমি বুঝতে পারছি না আমি আপনার কি ক্ষতি করেছি। কথা বলার সময় সোহম এমন ভাবে শ্বাস নিতে শুরু করে দেখে মনে হয় যেন সে তার মনের মধ্যে কয়েক মাস ধরে জমে থাকা রাগকে একেবারে উগড়ে দিচ্ছে। সোহমের রাগ তখন চরম অবস্থায়। তার বলার অনেক কিছু রয়ে গেছে। অমৃতার দিকে ইশারা করে বলল, এই নির্লজ্জ মেয়েটাকে দেখুন, 2 চোখ ভরে দেখুন। বিয়েটা করার সময় থেকেই ওর পেটে অন্য কারোর বাচ্চা বড় হচ্ছিল। কার না কার পাপ পেটে নিয়ে আমার সাথে 7 পা ঘুরেছে, আর এত কিছুর পরেও আজ একদম নির্লজ্জের মতো আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার কি মনে হয় শুনি যে আমি তোমার বাচ্চাকে আমার পরিচয় দেব? সোহমের কথা শুনে অমৃতা যতটা না কষ্ট পায় তার থেকে অনেক বেশি সে রেগে যায়। যদিও সে ছোটবেলা থেকে তার স্থূলতার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অপমান শুনে শুনে বেশ অভ্যস্ত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সব কথা চিন্তা করে সোহমের থেকেও তার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কেউ তাঁরই সামনে তার অনাগত সন্তানকে এমন করে গালাগালি করছে আর তাকে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে। সন্তানের কথা মাথায় আসতেই অমৃতা হঠাৎ একটা অদ্ভুত সাহস পেল। কোনো কিছু না ভেবেই সে বলে, আমি এই বিয়েতে বিশ্বাস করি না। কথাটা শুনে প্রদ্যুৎ আর সোহম দুজনেই অবাক হয়ে যায়। সোহম ভাবতেই পারেনি সোহম চ্যাটার্জির সামনে কেউ এভাবে কথা বলতে পারবে। এত সাহস 2 দিনের এই মেয়ে কোথায় পেল? কিন্তু সোহমের প্রতিক্রিয়া দেওয়ার আগেই প্রদ্যুৎ পরিস্থিতি যথাসম্ভব নিয়ন্ত্রণে আনার জন্য সোহমকে বললেন, এই সময় অমৃতার মন মেজাজ একদম ভালো নেই বাবা।
তুমিও কথাকে গুরুত্ব দিও না। আর সন্তানের প্রশ্ন যদি আসে তাহলে বলবো সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গেই তাকে অমৃতার থেকে আমরা অনেক দূরে পাঠিয়ে দেব। তুমি শুধুমাত্র বিশ্বাস করো আমার কথাটা বাবা। বাবার কথাগুলো শুনে অমৃতার মনে হলো পেছন থেকে ভারী কোনো ধাতব যন্ত্র দিয়ে তাকে আঘাত করা হচ্ছে এবং সে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অমৃতা উত্তেজনায় শ্বাস নিতে শুরু করেছে এবং কিছুক্ষণের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে অমৃতার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। ব্যথার কারণে অমৃতা মাটিতে পড়ে গেল। প্রদ্যুৎ তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডাকলেন, কিন্তু এই সব দেখেও সোহম নির্লজ্জ এবং নির্দয়ভাবে সেখানে দাঁড়িয়ে রইল। সে যেন কোনো কিছুতেই বিব্রত নয়, চিন্তিত নয়। সন্ধ্যার আবছা আলো ধীরে ধীরে ঝাপসা হয়ে নেমে এলো অমৃতার সামনে। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল। দীর্ঘ সময় পরে শিশুদের কান্নার শব্দে অমৃতা চোখ খুলল। অমৃতা দেখল তার পাশে দুটি সুন্দর ফুটফুটে ফুলের মতো শিশু শুয়ে আছে। এরা সেই যমজ সন্তান যাদের জন্ম দিয়েছে অমৃতা, একটি ছেলে এবং একটি মেয়ে। অমৃতা তার সেই সন্তানদের দেখে তার সমস্ত দুঃখ ও যন্ত্রণা ভুলে যায়। সে যখন তার সন্তানদের নিচে নিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎ একজন মুখোশধারী চাদর মুড়ি দেওয়া লোক তার সন্তানদের তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অমৃতা তার দুর্বল শরীর নিয়ে শত চেষ্টা করেও চাদর মুড়ি দেওয়া লোকটাকে আটকাতে পারে না। অমৃতা তার মেয়েকে লোকটার হাত থেকে বাঁচাতে পারলেও পুত্র সন্তানটিকে সে হারিয়ে ফেলে। লোকটার সাথে ধস্তাধস্তিতে অমৃতা আহত হয়। আঘাত এতটাই গভীর ছিল যে অমৃতা প্রায় মারা যাচ্ছিল। অমৃতার মাসি অমৃতাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাঙ্গালোরের বড় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওর চিকিৎসা হয়। তারপর থেকে অমৃতা ওখানেই আছে ওর মেয়ে হিয়াকে নিয়ে। বাচ্চা হওয়ার পরে অমৃতার হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয়ে যায়। এখন অমৃতাকে দেখলে আগের কেউই ওকে ঠিক চিনতে পারবে না। এমনকি 6 বছর পরে অমৃতা একজন বিখ্যাত ডাক্তার এবং সে ডাক্তার অমি ব্যানার্জি নামেই পরিচিত। এই 6 বছরে অমৃতার বাবা তাকে একবারও ফোন করেনি, কিন্তু আজ হঠাৎ করে ফোন করে বাবা যা বললেন তা শুনে অমৃতা বেশ চিন্তায় পড়ে গেল। কি হয়েছে অমৃতা? কে ফোন করেছিল? অমৃতার মাসি তাকে জিজ্ঞাসা করলো। বাবা ফোন করেছিল। মাসি, আমাকে দার্জিলিং যেতে হবে। হঠাৎ কেন? কি হলো? জানি না, বাবা বলল খুব জরুরি, ওখানে পৌঁছলেই জানাবে। দার্জিলিং এর নাম শোনা মাত্রই অমৃতা খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই মানালি শহর জুড়েই রয়েছে তার কিছু পুরনো খারাপ অভিজ্ঞতার স্মৃতি। আর সে কখনোই চায় না সেই সব পুরনো খারাপ স্মৃতির মুখোমুখি ওর 6 বছরের মেয়ে হিয়া হোক। আজ অমৃতা এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সে তার যাবতীয় ভয়ের সম্মুখীন হবে। সে নিজেকে ক্রমাগত মনে মনে উৎসাহিত করতে শুরু করে। কিন্তু অমৃতা এভাবে আর কতদিনই বা অতীত থেকে পালিয়ে পালিয়ে বাঁচবে? এখন এটাই তার সুবর্ণ সুযোগ। 6 বছর আগে সেই অসমাপ্ত কাজটি শেষ করা। অমৃতাকে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বের করতে হবে। ফ্লাইট থেকে নামতে না নামতেই অমৃতার ফোন বেজে উঠল। তার বাবা প্রদ্যুৎ ফোন করেছেন। অমৃতা ফোনটা ধরতেই প্রদ্যুৎ অন্য কোনো খবরাখবর, সে কেমন আছে, তার নাতনি কেমন আছে জিজ্ঞাসা না করে সরাসরি অমৃতাকে বললেন, সোহম তোমাকে এয়ারপোর্টে নিতে আসছে, তার সঙ্গে তুমি সোজা বাড়ি চলে এসো। এখানে তুমি। কথাটা বলে প্রদ্যুৎ আটকে গেলেন। তারপর কিছু একটা ভেবে তিনি আরো বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আগে বাড়িতে এসো, আমি তোমাকে সবটুকু বলবো। কথাটা শুনে অমৃতার মনের মধ্যে বিভিন্ন রকমের খেয়াল আসতে শুরু করে। সোহম আমাকে নিতে আসছে, কিন্তু কেন? যে লোকটা 6 বছরে একবারের জন্য ফোন মেসেজ কিছুই করেনি, সে কেন আবার হঠাৎ করে আমার সঙ্গে দেখা করতে চায়? আর বাবা আমার সঙ্গে কি এমন কথা বলতে চান? কিছুই বুঝতে পারছি না অমৃতা। এইসব কথাই চিন্তা ভাবনা করতে করতে অমৃতা এয়ারপোর্টের এক্সিট গেটের দিকে এগিয়ে চলল। প্রদ্যুৎ ঠিক যেমনটা বলেছিলেন, সোহম সত্যিই এয়ারপোর্টের বাইরের গেটে দাঁড়িয়ে অমৃতার জন্য অপেক্ষা করছিল। তখন হঠাৎ করেই সোহমের চোখ এয়ারপোর্টের দরজার দিকে পড়ল, আর কিছু একটা দেখে তার চোখ দুটো সেখানেই আটকে গেল। দরজা দিয়ে একটা মেয়েকে বেরোতে দেখে সোহম এমন ভাবে তার দিকে তাকিয়ে থাকলো
যেন আজকের আগে কোনো সুন্দরী মেয়ে দেখেনি। ও গড, এত সুন্দর কোনো মেয়ে আগে কোনোদিন নর্থ বেঙ্গলে দেখিনি। কোনো সময় নষ্ট না করে সোহম রেলিং ধরে লাফ দিয়ে গিয়ে দাঁড়ালো সেই মেয়েটার সামনে। সামনে এসে তার পথ আটকালো সোহম। সুন্দরী মেয়েটিও বেশ হকচকিয়ে গেল গোটা ঘটনায়। এই সুন্দরী মেয়েটি আর কেউ নয়, সোহমের স্ত্রী অমৃতা। কিন্তু সোহম নতুন এই রূপে অমৃতাকে চিনতে পারেনি। সোহমকে এমন করে সামনে থেকে দেখে অমৃতা অবাক হয়ে যায় এবং এক মুহূর্তের মধ্যেই তার সব পুরনো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়তে শুরু করে, যেগুলো সে বরাবর ভুলে থাকতে চেয়েছে। অমৃতা সোহমকে সপাটে চড় মারতে ইচ্ছা করছিল, কিন্তু সে তার মেয়ে হিয়ার সামনে কোনো নাটক করতে চায়নি। তারপর হঠাৎ করে সোহম বলে উঠল, হ্যালো মিস গর্জিয়াস, আপনি মনে হয় এই প্রথমবার নর্থ বেঙ্গলে এসেছেন, কারণ আপনি যদি এখানে আগে আসতেন তাহলে আপনার সাথে আমার নিশ্চয়ই দেখা হতো। অমৃতা সোহমের কথা এড়িয়ে একপাশে সরে গিয়ে ট্যাক্সি ডাকতে শুরু করলো। ট্যাক্সি, ট্যাক্সি! অমৃতা চায়নি সোহম তাকে চিনুক, কিন্তু সোহমও এদিকে মোটেও হাল ছেড়ে দেওয়ার ছেলে না। সোহম তার দিকে ছুটে গিয়ে আবার তার পথ আটকে দিল। আরে শোনো, তোমার একটা ট্যাক্সি লাগবে কেন? আমি তোমাকে যেখানে বলবে সেখানেই গাড়ি করে নামিয়ে দিতে পারি। এক মিনিট, কে ওই ছোট পুতুল? এই বলে সে হিয়াকে ইশারা করে তার গাল টিপে আদর করলো। এটা তোমার ছোট বোন, তাই না? কথাটা শুনে হিয়া জোরে হেসে উঠল। তখন একটা ট্যাক্সি এসে অমৃতার কাছে দাঁড়ালো। ট্যাক্সি ছাড়তে চলেছে এমন সময় সোহম ট্যাক্সি থামালো। জানলার কাছে হেলান দিয়ে খুব ছটফটে ভঙ্গিতে বলল, আরে মিস, মিস প্লিজ আমাকে আপনার নাম বলুন। কিন্তু অমৃতা কিছু না বলে গাড়ি ছেড়ে চলে গেল। সোহম তখনও এয়ারপোর্টে অমৃতার জন্য অপেক্ষা করছিল এবং গাড়িটি অমৃতার বাবার বাড়িতে পৌঁছে গেছে। অমৃতা তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আরে এসেছো? সোহম কোথায়? বাবার কথা জবাব না দিয়ে অমৃতা বলল, এখন বলো জরুরি কাজটা কি? আমাকে ডেকেছো কেন? অমৃতার বাবা ইতস্তত করে তাকে বলল, ওই যে তোমাকে দুটো কাগজে সই করতে হবে। কোন কাগজে? দেখো অমৃতা, তুমি আর সোহম গত 6 বছর ধরে আলাদা আলাদা থাকছো। তুমি তোমার জীবনে সুখী, আর এখন সেও তার জীবনে এগিয়ে যেতে চায়। তাই আমার মনে হয় তোমাদের দুজনের ডিভোর্স নিয়ে নেওয়াটাই ভালো। তোমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। এই কথা শুনে অমৃতার সাথে সাথে বলল, আমি প্রস্তুত। কোথায় সই করতে হবে বলুন? অমৃতার বাবা তার দিকে একটি ডকুমেন্ট বাড়িয়ে দিলেন এবং অমৃতা কোনো প্রশ্ন ছাড়াই তাতে সই করে তারপর বলল, যাই হোক, সোহমের বাবা দাদু ডিভোর্সের এগেনস্টে ছিলেন, তিনি কিভাবে রাজি হলেন? অমৃতার এই প্রশ্ন শুনে তার বাবা বললেন, তুমি বোধহয় ঠিক মতো শুনতে পাওনি। আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে দুটো কাগজে সই করতে হবে। একটা হলো ডিভোর্স পেপার, আর অন্যটা সোহমের দাদু যা চান সেই অনুসারে আরেকটা কাগজ তৈরি করা হয়েছে। এই বলে অমৃতার বাবা আরেকটা ডকুমেন্ট অমৃতার দিকে ঠেলে দিল। অমৃতা সেই ডকুমেন্টের পাতাগুলো পড়তে শুরু করলো। তখন সে রীতিমতো চমকে গেল আর সে রেগে গিয়ে বলল, তুমি কেমন বাবা? একজন বাবা হিসেবে তুমি কেমন করে নিজের মেয়েকে এই কাগজপত্রে সই করতে বলছো? সোহমের দাদু এই জঘন্য শর্তটা দিলেন আর আপনি মেনে নিলেন? এখন আমি বেশ বুঝতে পারছি সোহমের দাদু কেমন করে আমার গর্ভধারণের কথা জেনেছিলেন আর কেন তিনি সেদিন হঠাৎ করে আমার সন্তানদের পিতৃ পরিচয় সোহমের নামে রাখতে চেয়েছিলেন। এত কিছুর পরেও কি শর্ত রাখলেন সোহমের দাদু? কি এমন লেখা ছিল সেই কাগজে? এত কিছুর পরেও কেন অমৃতার অবৈধ সন্তানের নাম সোহম রাখতে চাইলেন সোহমের দাদা?